দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়ার মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। সাম্প্রতিক সময়ে নির্বাচন সামনে রেখে নানান ধরনের দাবি দেওয়া সামনে আসে। সেখানে যেমন এনসিপির শাপলা প্রতীকের দাবি রয়েছে, অন্যদিকে জামাত সহ অন্য কয়েকটি দল প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থায় নির্বাচনের কথা বলছে। সব মিলে নির্বাচনের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি, নির্বাচন অনুষ্ঠান করতে হলে আসলে সরকারকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সরব হাসান, তিনি সম্পাদক চর্চা.com। আছেন রুমিন ফারহানা, ব্যারিস্টার ল, তিনি সাবেক সংসদ সদস্য, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং আছেন সারওয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সারওয়ার, শুরুতেই আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে শাপলা প্রতীক নিয়ে এক ধরনের দেন দরবার চলছে আপনাদের তরফ থেকে নির্বাচন কমিশনের সাথে, এবং সে নিয়ে আপনাদের অন্যতম নেতা সার্জিস আলম বলছেন যে শাপলা প্রতীকে আপনাদেরকে দিতে হবে, না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। তার অনেক কথাই এর আগে রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শাপলার ব্যাপারে আসলে আপনারা কতটুকু সিরিয়াস, এবং শাপলা না হলে কি হবে? আপনাকে ধন্যবাদ। শাপলার ক্ষেত্রে আমরা শতভাগ সিরিয়াস, এবং এটা না হলে আমরা এটা যেহেতু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আমরা মনে করছি, এটা কোনো তাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে ধরনের নিরপেক্ষ ভূমিকা হওয়ার কথা সেরকম ভূমিকার জায়গা থেকে তারা এই সিদ্ধান্তে আসেন নাই। ফলে আমরাও এটা রাজনৈতিকভাবেই নেব, এবং আমরা এটা আইনি প্রক্রিয়ায় যাওয়ার যে ব্যাপার যা যা থাকবে সেগুলো আমরা আমাদের লিগ্যাল এক্সপার্টদের সাথে কথা বলবো। কিন্তু এটা আমরা রাজনৈতিকভাবেও, যেহেতু আমাদের সারা দেশের যে নেতাকর্মী আছে এবং যারা সমর্থক আছে তারা এই প্রতীকটাকে নিজেদের প্রতীক হিসেবে মনে করেছে, ফলে আমরা এটার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক চাপ তৈরি করা যা যা করা প্রয়োজন সেটা আমরা করব। আপনি যদি একটু ডেভেলপমেন্টগুলো খেয়াল করেন, যে এই আজকে যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিয়েছে এটা কিন্তু একটু অদ্ভুত, কারণ তাদের এক ধরনের, আমি বলবো যে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু আমরা এই প্রতীকটার ব্যাপারে বেশি ফার্ম হয়েছিলাম যে এই প্রতীকটাই আমাদের প্রতীক হবে। তারা যখন নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করেন, তখন তারা এখানে নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয় জানে, এবং আপনি জানেন যে আমরা দল গঠনের পর থেকেই গত এপ্রিল মাস থেকে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বিষয়ে টানা আমাদের বৈঠক চলে আসছে। আরপিও কীরকম হবে, প্রবাসীদের ভোটাধিকার সহ নানা বিষয়। তো তারা আপনার এই 150টা নতুন নিবে। তখন আমরা আমাদের তরফ থেকে আরও একটা দল, নাগরিক ঐক্য, তারাও কিন্তু শাপলা প্রতীকের কথা বলেছে। তখন এই দুটো দলের যেহেতু দাবি আছে, তো আমরা বলেছিলাম যে এটা যেন প্রতীক অন্তর্ভুক্ত করা হয়, এবং আমাদের সাথে তারা মিটিংয়ে কিন্তু বলেছে যে হ্যাঁ, এটা আমরা অন্তর্ভুক্ত করার কথা ভাবছি। এবং সেই কারণেই আমরা যখন চূড়ান্তভাবে এই জুন মাসে 22 জুন যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম, এই নিবন্ধনের জন্য আবেদন করার সময় কিন্তু আমরা এই প্রতীকটাকেই চেয়েছি, এবং সেটা মিডিয়ার মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে গেছে, এবং তখন থেকেই এই আলোচনাটা চলছিল যে মানুষ একরকম শাপলা এবং এনসিপিকে সমর্থক করেই চিন্তা করছিল। এবং পরবর্তীতে যখন আমাদের জুলাই পদযাত্রা হয়, সেই জুলাই পদযাত্রায় আমরা দেখেছি যে মানুষ একেবারে আসল যে শাপলা খাল বিল থেকে সেগুলোকে নিয়ে এসে আমাদের বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছে, ফলে এটা আমাদের সাথে জুড়ে গেছে। তারপর হঠাৎ করে জুলাই মাসে এসে নির্বাচন কমিশন আমাদেরকে জানালো যে তারা হঠাৎ করে বলল পত্রপত্রিকায় যে এটা জাতীয় প্রতীক, এই জাতীয় প্রতীক হওয়ার কারণে আমরা এটা এনসিপিকে দিতে পারছি না। তখন আমরা তাদের কাছে আবারও যাই, এবং গিয়ে তারা যে একটা ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে এটা তাদেরকে আমরা একেবারে লিখিতভাবে তাদের সামনে উপস্থাপন করি যে শাপলা জাতীয় প্রতীক না, পানিতে ভাসমান শাপলা জাতীয় প্রতীকের অংশ। আমরা তো শুধু শাপলার কথা বলেছি, ইভেন আমরা বলি নাই যে পানিতে ভাসমান শাপলা আমাদের মার্কা হিসেবে দেন। দুটোর মধ্যে কিন্তু খুব বড় পার্থক্য আছে। এছাড়াও জাতীয় প্রতীক যদি আপনি পুরোটা দেখেন, সেখানে ধানের শীষ আছে, সেখানে তারকা আছে, তারা আছে, সেখানে সোনালী আঁশ আছে, এবং সেখানে শাপলা আছে, এবং সেখানে পানি আছে, এবং সেখানে বিশেষ নকশা এবং বিশেষ কালার আছে। তো বাংলাদেশের সংবিধানের যে 4-3 অনুচ্ছেদ, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে জাতীয় প্রতীক কোনটাকে বলা হবে, এবং জাতীয় প্রতীক বিধি 1972 সালে এটা বিধিবদ্ধ করা হয়েছে নকশা এবং রং এই জাতীয় প্রতীকের। সেটার কোনোটার মধ্যেই কিন্তু এই জাতীয় এই যে শাপলা সেটা পড়ে না। শাপলা জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফুল প্রতীক হতে পারবে না, এটার কোনো আইনি বাধা নাই, কারণ ইতিমধ্যেই জাতীয় ফল হচ্ছে আন্দালিব রহমান পার্থ সাহেবের যে দল, সে দলের প্রতীক। এখানে তো নাগরিক ঐক্যর তরফ থেকেও শাপলা চাওয়া হয়েছে, তাহলে যদি এটা তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে আসলে এটা তালিকাভুক্তই তো তারা করেনি, এবং তালিকাভুক্ত না করার পেছনে তো কোনো যৌক্তিক কারণ তারা দেখাতে পারেনি। প্রথমে তারা বলেছে এটা আইনি কারণ, যেহেতু এটা জাতীয় প্রতীক। পরবর্তীতে আমরা যখন ধরিয়ে দিলাম যেটা জাতীয় প্রতীক না, পরবর্তীতে তারা এই কথাটা বলা বন্ধ করেছে জুলাই মাস থেকে, যে এটা জাতীয় প্রতীক এই কারণে না।
এই কারণে আমরা এটা রাখছি না সেরকম ব্যাপার না, এটা তারা বলা শুরু করলো। এবং অগাস্ট মাসে এসে 3 অগাস্টে আমরা যখন তাদের কাছে আবারও এই ব্যাপারে জানতে চাইলাম, তখন প্রধান নির্বাচন কমিশনার তার উপস্থিতিতে আমাদের নির্বাচন সংক্রান্ত যে টিম তাদের একটা মিটিং হয়। এই মিটিংয়ে তিনি খুব অদ্ভুত এবং একটা অপ্রাসঙ্গিক কথা ওখানে বলেন যে এটার আইনি কোনো বাধা নাই, কিন্তু এটা ডিজিএফআই এর লোগো শাপলা, সুতরাং আমরা এটা দিতে পারছি না। তখন আমরা তাদেরকে বলি যে বাংলাদেশ পুলিশের যে লোগো সেখানে কিন্তু ধানের শীষ আছে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের লোগোর মধ্যে দাঁড়িপাল্লা আছে, বাংলাদেশ বিমানের লোগোর মধ্যে ঈগল আছে। এই যে 3টা কথা আমি বললাম, 3টাই কিন্তু 3টা দলের মানে মার্কা। সুতরাং এটা ডিজিএফআই এর লোগোতে আছে বলে আমরা এই মার্কা পাবো না, এটা হতে পারে না। তো এটা তো তখন আমরা এটা কিন্তু যদি ধরুন এটা তালিকায় আসে, তখন নাগরিক ঐক্যকে না দিয়ে আপনাদেরকে কেন দেয়া হবে? এটা হচ্ছে পরের তর্ক, কারণ তাদের নাগরিক ঐক্যের হচ্ছে এটা মার্কা রিপ্লেসমেন্ট, তাদের অলরেডি একটা মার্কা আছে এবং তারা দ্বিতীয় একটা অপশন দিয়েছে দোয়েল। ফলে এটা আমরা তাদের সাথে কথা বলতে পারি নাগরিক ঐক্যের সাথে, যে এটা যদি সমঝোতার মধ্য দিয়ে হয় কিংবা আইনগতভাবে যারা এটা পাওয়ার ক্ষেত্রে, যারা এটা ক্ষেত্রে, এবং আপনি দেখবেন যে নাগরিক ঐক্য কিন্তু এটার জন্য মানে আমরা যেভাবে এটার পেছনে লেগে আছে এবং যেভাবে এই মার্কাটা কেন আমাদেরকে দিতে হবে এটার আইনি দিকগুলো হাজির করছি, এটা কিন্তু নাগরিক ঐক্যের দিক থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখানে সার্জিস আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে গিয়ে স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান বা দল বা এজেন্সির কথা মতো কেউ উদ্বোস করছে কিনা তিনি প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক সময় নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো, ডিম ছোড়া হলো আপনাদের সদস্য সচিব আখতার হোসেনের উপর, সে নিয়েও আপনারা একই ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন, সেটা কেন বলছেন বা কোনো প্রমাণ আছে? এই যে আমি বললাম 3 অগাস্টের মিটিংয়ে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান তিনি বলছেন যে এটা ডিজিএফআই এর লোগো। তো এটা যদি আপনি বলেন, আমরা তো তখন আমাদের মধ্যে তো এই আশঙ্কা তৈরি হবে যে আপনি কি আসলে কোনো প্রতিষ্ঠানের দ্বারা বায়াসড কিনা, আপনার তো যে নিরপেক্ষ ভূমিকা থাকার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমি শুরুতে বললাম যে তাদের এই ভূমিকাটা হচ্ছে রাজনৈতিক ভূমিকা বা অবস্থানটা রাজনৈতিক অবস্থান হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। এর বাইরে এই যে নিউ ইয়র্কের ঘটনা, তো এটা আরও মানে আমরা বলেই আসছি যে এখন জানা যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় এটা সারাদিন ধরে সার্কুলেট হচ্ছে যে প্রোটোকল অফিসার, যিনি ছবিতে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের, বাংলাদেশের একজন জ্যেষ্ঠতম রাজনীতিবিদদের মধ্যে একজন, তাকে যিনি টেনে নিয়ে যাচ্ছেন তিনি ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, তার পোস্টিং নেপালে, কিন্তু অদ্ভুত কারণে তিনি নিউ ইয়র্কে প্রোটোকল অফিসার, এবং তিনিই কিন্তু পুরো জিনিসটা এবং তার সাথে আরও যারা টিম ছিলেন তারাই কিন্তু পুরো জিনিসটাকে ডিরেইল করেছেন। যে আমাদের যারা লোকজন ওখানে ছিলেন, বিএনপি যারা লোকজন ছিলেন তাদেরকে বিভ্রান্ত করেছেন যে অমুক গেট দিয়ে বেরোবে, কিন্তু বের হয়েছে আরেক গেট দিয়ে। এবং অদ্ভুতভাবে এরকম একটা সরকারি সফরে যারা ইউএন সফরে গিয়েছেন তাদেরকে 80 মাইল হাঁটিয়ে আপনার নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠানোর জন্য, এগুলো তো নজিরবিহীন। ফলে এই পুরো ঘটনার মধ্যে সরকারের ব্যর্থতা এবং দূতাবাসের সংশ্লিষ্ট লোকদের ব্যর্থতা খুব সুস্পষ্ট। জি, ধন্যবাদ। মুমিন ফারহান, আপনার কাছে এই প্রসঙ্গেই আসতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সবচেয়ে বর্ষিয়ান এবং শ্রদ্ধাভাজন রাজনীতিবিদদের একজন, তাকে যে ধরনের অবস্থার মধ্যে পড়তে হয়েছে সেটার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা হয়তো এটাকে আদালতের ডিম ছুঁড়ে মারার সাথে তুলনা করবারও এক ধরনের চেষ্টা করছেন। এই ঘটনার তুলনীয় কিনা, এবং সাম্প্রতিক সময়ে দেশেও আজকেও 200 বেশি সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে মিছিল করার জন্য, এই সবগুলোর মধ্যে কোনো যোগসূত্র দেখেন কিনা আপনি? যোগসূত্র একটাই, বাংলাদেশটাকে অস্থির করা। এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে, এটাকে আরও কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয়। দেখুন, এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার টিমে 3টা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন? 1, 2 হলো তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন, যে যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন, তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায়, প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়, এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা, তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা, কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে। সো ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে, কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না। যখন আপনি একটা টিমে যান, সেই টিমের যিনি লিডার থাকেন, টিম লিডার, এখানে আমাদের সরকার, তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশিওর করা। নর্মালি আমরা যখন কোনো টিমে যাই, টিমের প্রত্যেকে কিন্তু একই দরজা দিয়ে বের হই, একই গেট ব্যবহার করি, একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি। দুটো ভাগ হয়ে গিয়ে ওনারা এক ভাগ সরকারের সফরে যারা গেছেন, পলিটিশিয়ান যারা ওনার গেস্ট, ওনারা কিন্তু বাংলাদেশ সরকারের গেস্ট হিসেবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। ওনাদেরকে নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল?
ওনারা তো জানতেন যে এই ধরনের ঘটনা হতে যাচ্ছে, কারণ ক্রমাগত গত 1 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, সরকারের আশেপাশে যারা গেছে তাদের সাথে ঘটনা ঘটেছে। বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে, ওখান থেকে কি দূতাবাস থেকে কি কোনো খবর তারা জানতে পারে নাই কি হতে যাচ্ছে, কি হতে পারে, আওয়ামী লীগের প্রিপারেশন কেমন, বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে কিনা, এগুলো কি তারা জানতো না? যদি না জেনে থাকে এটা তাদের ব্যর্থতা। আমি যেটা খবর পেলাম যে তাদের হোটেলও আলাদা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা গেছেন ওখানে ওনার সফর সঙ্গী হিসেবে তারা একটা হোটেলে আছেন, পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন। তো পলিটিশিয়ান যারা গেছেন, যেই কয়েকজন গেছেন, তারা আসলে কার গেস্ট? তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট। ওনাদের দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। আমরা আরও কিছু ব্যাপার দেখলাম, জামাতে ইসলাম যে দুজন নেতা গেছেন তাদের সমর্থক কর্মী সহ তারা একদিক দিয়ে বের হয়েছেন, আর বিএনপির মহাসচিব এবং এনসিপির যেই দুজন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছেন। তাহলে কি এই যে জামাতের কাছে এই নিউজটা আগেই ছিল? যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল? আর যদি সেই নিউজ থেকেই থাকে তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার কেন করা হলো না? কেন তাদেরকে ভিন্ন আরেকটা গেটে দিয়ে দেয়া হলো? বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করলেন এক গেটে, অথচ বিএনপির মহাসচিব এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট দিয়ে বের হলেন। এই যে মিসকমিউনিকেশন, এর দায়টা কে নেবে? বিএনপি নেতাকর্মীরা তো ওয়েট করছিল, তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল, বাট তারা তো ওয়েট করছিল, তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিল দূতাবাসের সঙ্গে, কারণ এর বাইরে তো আসলে সরকারকে আর কার সঙ্গেই বা তারা যোগাযোগ রাখবে। সেখান থেকে মিস ইনফরমেশন গেল, নাকি এয়ারপোর্ট থেকে মিস ইনফরমেশন গেল? মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল? যেখান থেকেই যাক না কেন সেটার মানে সেটার পরিণতি খুব একটা সুখকর হয় নাই। এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, নির্বাচনকে সামনে রেখে আসলে নানা ধরনের আশঙ্কার কথা আপনারা বিভিন্ন সময় বলেছেন, সেখানে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, এখনো খানিকটা আপনি ইঙ্গিত করলেন জামাতের সাথে দূরত্বের প্রশ্ন হয়তো খানিকটা সেখানে উঠতেই পারে, সেটাকে একটা বড় কারণ? আওয়ামী লীগ কি সেখানেই সুযোগ পাচ্ছে? আওয়ামী লীগ কয়েকটা কারণে সুযোগ পাচ্ছে। এক হচ্ছে, আমরা গত 1 বছরে সুশাসন এনশিওর করতে পারিনি বাংলাদেশে। আমরা গত 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি ঘটাতে পারিনি। প্রথম দিকে আমাদের বলা হয়েছিল পুলিশ কার্যকর হচ্ছে না, পুলিশ তার রেসপন্সিবিলিটি নিচ্ছে না। এটা তো আপনি আসলে 11 মাস 12 মাস 13 মাস ধরে এই অজুহাত দিতে পারেন না। পুলিশকে অ্যাক্টিভ করার দায়িত্ব আপনার, যেহেতু আপনি সরকার চালাচ্ছেন। আর নাহলে আপনি সরে যান, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেন। কোনো রকম কোনো চেষ্টাও আমরা সরকারের মধ্যে দেখলাম না। সো আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশ তো মানে এখন যেদিকে আছে, সাধারণ মানুষের জীবনে স্বস্তি নাই নানানবিধ কারণে। সো তারা মনে করে যে এই জায়গায় তো আমরা ঢুকতেই পারি, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকে যার যার এজেন্ডা অনুযায়ী কাজ করছে। জামাত চাইছে নির্বাচনটা যত দূর পিছিয়ে দেয়া যায়, বিএনপি সহ তার মিত্র শক্তিরা চাইছে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাক, সেনাবাহিনী চাইছে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হোক। আমরা সিপিডির মতো সংগঠনগুলোকে দেখছি, ব্যবসায়ীদের তরফ থেকে শুনতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইফ পসিবল ইন ডিসেম্বর, এরকমও শুনতে পাচ্ছি। সো এই যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডারের ভিন্ন 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 মত, এবং আমরা তো সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে কোনো দল ভিন্ন আরেকটা মতকে বা ভিন্ন আরেকটা আওয়াজকে কিভাবে নির্মূল করবার জন্য উঠে পড়ে লেগে যায়। তো এইগুলো তো আসলে ডেফিনেটলি দিন শেষে আওয়ামী লীগকে শক্তিশালী করে, এবং তাদের অ্যাটলিস্ট মনে মনে তো তারা হাসে যে এই তো হলো, এই তোমরা থাকলে 1 বছর। জি, ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। আজকে যে প্রায় 250 জনকে গ্রেফতার করা হলো একটি মিছিল থেকে, এই ঘটনাগুলো যদি একের পর এক ঘটতে থাকে, আসলে নির্বাচনের আগে আওয়ামী লীগের যে কর্মীরা নেতারা দেশে রয়ে গেছেন, তাদের ভূমিকাটা কি দাঁড়াবে, এবং সেটা কি যথেষ্ট শক্তি সঞ্চয় করছে নির্বাচনে আসলে এক ধরনের গোলমেলে পরিস্থিতি তৈরি করার মতন? মানে পরিস্থিতি তো আমরা ভেবেছিলাম ফেব্রুয়ারি নির্বাচন তারিখ তো না, সময়সীমা ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু দুর্ভাগ্য যে স্বাভাবিক হয়নি। একটা হচ্ছে জুলাই সনদ নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে পারেনি। পারস্পরিক সন্দেহ, অনাস্থা, অবিশ্বাস রয়ে গেছে। এখন এটা কিভাবে কাটবে? সারার্থ স্যার যেমন বললেন যে শাপলা,
মানে একটা প্রতীক, মানে এটা নিয়ে এত বিতর্ক হবে কেন? হয় শাপলা পাবে, না হলে না পাবে। এখন আবার এনসিপির নেতা যে ভাষায় বলেছেন সার্জিস আলম, সেটা কিন্তু এক ধরনের নির্বাচন বন্ধ করার বা নির্বাচন না বন্ধ করার, যে শাপলা না দিলে কীভাবে নির্বাচন করে নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন করে আমরা দেখে নেব। আবার ধরেন আরেক দল বললেন যে যদি আনুপাতিক হারে ভোট না হয় তাহলে নির্বাচন কীভাবে করে আমরা দেখে নেব। মানে এটি মানে এক ধরনের উত্তেজনা কিন্তু বাড়ছে, এবং এর মধ্যে সরকার কতটা দায়ী, রাজনৈতিক দল কতটা দায়ী, কিন্তু সাধারণ নাগরিককে তো দায়ী করা যাবে না। নিউ ইয়র্কে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এবং সেখানে সরকারের দায় অস্বীকার করার কোনো উপায় নেই। একটি টেলিভিশনে একজন কূটনৈতিক প্রতিবেদক বললেন যে অন্য চারজন প্রতিনিধি চলে গেছিলেন, বেশ আগে ছাড়া পেয়েছেন, কিন্তু আক্তার হোসেনের মানে ইমিগ্রেশন হতে বেশ সময় লেগেছে, এবং সেটা নাকি 30-40 বা 1 ঘন্টাও হতে পারে, এই বেশি সময় লেগেছে। ওনাদের জন্য নাকি একটি গাড়ি ছিল, এটা তার ভাষ্য, আমি জানি না। একটি গাড়ি ছিল, তারা ওই 4 জন অপেক্ষা করছেন আক্তার হোসেন কখন আসেন। তারা যদি আগে চলে যেতে পারতেন তাহলে অন্তত এই 4 জন তো হেনস্থা থেকে রক্ষা পেতেন। একজনকে করতেন কিনা বা তিনি শিকার হতে, মানে একজনেরও হওয়ার কথা না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির শুধু মহাসচিব না, বাংলাদেশে যারা সজ্জন রাজনীতিক, এক ধরনের পরিচ্ছন্ন চরিত্রের রাজনীতিক, তার মধ্যে তার নাম কিন্তু অগ্রগণ্য। এর অর্থ না যে অন্য কোনো দলে পরিচ্ছন্ন রাজনীতিক নেই, কিন্তু বয়সও একটি বিবেচনা। তার বয়স কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বয়সের কাছাকাছি। সুতরাং একটা মানে সম্মানবোধ বা একটি, আমি জানি না যে তার অর্ধেক বয়সী উপদেষ্টারা যখন বিশেষ প্রোটোকল নিয়ে চলে গেলেন আর তিনি এইভাবে হেনস্থার শিকার হলেন বা বিড়ম্বনার শিকার হলেন, এটা কিভাবে নিয়েছে? কারণ তিনি কিন্তু তাদের অতিথি, সরকারের অতিথি, তিনি বা অন্য রাজনীতিকরা। রুমিন আপা বলছেন যে কেন তাদের নিয়ে গেলেন। এটা এখন স্পষ্ট যে ওখানে যে বৈরী পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে, সেটা যাতে এই সরকারের তো রাজনৈতিক দল নেই, সেটা কিভাবে মোকাবেলা করবে। সেক্ষেত্রে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সহায়তা দরকার। সহায়তা মানে প্রবাসে তাদের সমর্থক যারা আছে, অন্তত পাল্টাপাল্টি তো করতে পারবে। আমরা তো অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা সবসময়, যখন বিএনপি ক্ষমতায় তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক পক্ষ মুর্দাবাদ স্লোগান দিয়েছে, আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও আর এক পক্ষ মুর্দাবাদ স্লোগান দিয়েছে, এটাও হয়েছে। কিন্তু এই পর্যায়ে আসেনি, যেটা শালীনতার বাইরে গেছে এবং এক ধরনের এত আহত করে। ডিম সোরামানি তাকে আক্রমণ করা তার উপর। জানি না যে এই সেখানকার আইন বা আমাদের কনসুলেট অফিস থেকে এই সতর্ক করে বা এক ধরনের বাড়তি নিরাপত্তার কথা বলা হয়েছিল কিনা। যদি বলা না হয়ে থাকে সরকারকে দায় নিতে হবে, আর যদি বলা হয়ে থাকে সেটা তো আমেরিকান কর্তৃপক্ষ তারা যদি না দেখে থাকেন সেটাও একটা বিষয়। কারণ যে যুবলীগের সম্ভবত যুবলীগের কর্মী যে ডিম ছুঁড়েছে তাকে আটক করেছিল, পরে আবার ছাড়াও পেয়েছে, এবং সেটাও বাংলাদেশের অনেক ঘটনার মতো সেখানেও ফুলের মালা দিয়ে তাকে নেওয়া হয়েছে। মানে আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি কোথায় যাচ্ছে, এত নিচে নামবে। একজন আমরা তো দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে যে হেনস্থা করেছিলেন, তাকেও ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। তা আমরা কোনো দেশের ভিতরে বাইরে কোথাও রাজনৈতিক সুচিন্তার পরিচয় দিতে পারছি না। এটা দুর্ভাগ্যজনক যে জুলাই অভ্যুত্থানে এত প্রাণদান, এত জীবন, এত ত্যাগ স্বীকার, এত সংগ্রামের পরও রাজনৈতিক সংস্কৃতিতে এই যে নির্বাচনটি কিভাবে হবে, এটি নিয়ে কতদিন আলোচনা করতে হয়। আমার তো মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধের জন্য এতদিন আলোচনা করতে হয়। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জামা মুক্তবাক। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে। ইনোভেশনের একটা জরিপ আজকে প্রকাশিত হলো, সেই বিষয়ে আসতে চাই। রুমিন ফারহানা, আপনার কাছে, এখানে বিএনপির ভোট 40% আশপাশে, কিন্তু 6 মাস আগে তারা যা করেছিলেন তার থেকে খানিকটা কমেছে। এর পাশাপাশি সবারই মোটামুটি ভোট কমেছে, শুধুমাত্র একটি দল বাদ দিয়ে। আর এর পাশাপাশি অনেকে তারা বলছেন যে 18% মতন মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। এখন এই জরিপগুলো খুবই অল্প সংখ্যক মানুষের উপর, ধরুন 10,413 জন ভোটার তারা এখানে দিয়েছেন। এগুলো আসলে ভোটের আসল হিসেব সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা, জাকসু নির্বাচনে যা হলো সেটাও আসলে ভোট সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা, এবং বিএনপির নিজস্ব কোনো জরিপ আছে কিনা, তারা মাঠ পর্যায়ে আসলে কি দেখছেন? দেখুন, নিঃসন্দেহে বিএনপির ভোট বেড়েছে বলতে গত 15 বছর তো ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, সুতরাং আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের কাছে কোনো চিত্র নাই, আমাদের কাছে কোনো সেই অর্থে কোন দলটা মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, কোন দলটার জনপ্রিয়তা কমছে, এটা জানবার কোনো মেকানিজম গত 15 বছর ছিল না। সো এখন অনেকেই জরিপ চালাচ্ছেন, কিন্তু এই জরিপগুলো আসলে কতটুকু প্রকৃত চিত্র ধরে নিয়ে আসছে সেটাও একটা প্রশ্ন। ধরুন, আপনি যদি এইজ গ্রুপ কোনটা জরিপের, সেটার উপর অনেকখানি ডিপেন্ড করে যে কোন দলের ভোট বাড়া বা কমা দেখা যাবে। আপনার রুরাল এরিয়ায় করছেন না আরবানের এলাকায় করছেন? রুরাল এরিয়ায় যদি করেন, আপনি কোথায় করছেন? আপনি কি রংপুরের দিকে করছেন, আপনি কি খুলনার দিকে করছেন, আপনি কি ফরিদপুরের দিকে করছেন, আপনি কি বগুড়ার দিকে করছেন? 64 জেলায় মোটামুটি 521টি ওয়ার্ডে করা হয়েছে। এবং গ্রামাঞ্চলে করেছে এবং শহরাঞ্চলে দুটাই মিক্স ছিল। 10,000-এর একটা স্যাম্পল বোধহয় তারা করেছে। সো এটাতে একটা মানে বৃহৎ চিত্র হয়তো পাওয়া যায়, কিন্তু ভোটের মাঠে না যাওয়া পর্যন্ত, বাংলাদেশে একটা সত্যিকার অর্থে ভোট না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ধরুন, ডাকসু এবং জাকসু নির্বাচনে কিন্তু অনেকেই ভীষণ বিস্মিত হয়েছেন যে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে দীর্ঘ সময় বাম রাজনীতি দাপটের সঙ্গে চলেছে, সেইখানে কি করে জামাত শিবিরের রাজনীতি এতটা পপুলার হয়ে গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হয়েছে, এবং বাস্তবতা হচ্ছে যে আমরা মাথায় আনি নাই যে গত 15 বছর লীগের ভিতরে ঢুকে জামাত শিবির কিন্তু তাদের রাজনীতিটাকে চালু রেখেছে, এবং সেখানে যেটা হয়েছে, একটা শক্ত নেটওয়ার্ক কমন স্টুডেন্টদের সাথে জামাতের তৈরি হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক। ধরুন, প্রকৃত লীগের 2 জন কর্মী সাথে যখন শিবিরের একজন কর্মী থাকেন, এবং যখন শিবিরের কর্মীর কমন স্টুডেন্টদের কাছে যান, তাদের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ রাখেন, যোগাযোগ মেনটেন করেন, দেখা যায় যে ওই 2 জন যেই পাওয়ার এক্সারসাইজ করছে, শিবিরের কর্মী হয়তো সেভাবে পাওয়ার এক্সারসাইজ করে না। সেই মানুষের কাছে আরেকটু প্রো পিপল হিসেবে, আরেকটু বন্ধু হিসেবে যায়, কিন্তু সে একই সঙ্গে তার রাজনীতিটাও জারি রাখতে পারে, না হয়তো সে ক্যাম্পাসে ঢুকতে পারতো না, সেই রাজনীতিটাও সে জারি রাখতে পারে। সো এইভাবে জামাতের একটা সুবিস্তৃত নেটওয়ার্কিং আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা প্রমাণিত হয়েছে নির্বাচনের পর। 2 হচ্ছে জামাতের প্ল্যানিং, যেটা হয়তো ক্লিক করেছে, যেটা হয়তো অন্যান্য প্যানেলগুলো সেভাবে দিতে পারে নাই। তাদের ডাইভার্সিফাইড একটা প্যানেল তারা দিতে পেরেছে, অন্য দলগুলো হয়তো সেভাবে করতে পারে। এখানে একটা ব্যাপার কি কাজ করেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই তাদের ছাত্র সংগঠন বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, এবং হলের পরিস্থিতির সাথে ছাত্রছাত্রীদের হয়তো খানিকটা জানা রয়েছে, এবং তারা হয়তো নতুন কিছু চেষ্টা করতে দেখতে চেয়েছেন যে ছাত্র শিবির এখানে যদি আসে তারা কি করে। সেই একই ব্যাপার জাতীয় নির্বাচনে আসলে কেমনভাবে প্রভাব ফেলবে, এবং চাঁদাবাজি যে অভিযোগগুলো এখন পর্যন্ত আসছে, বিএনপি যদিও দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দিন শেষে তো এই জিনিসগুলো ঘটে চলেছে, সেটার প্রভাব পড়বে কিনা নির্বাচনের উপর? কিছুটা প্রভাব পড়বে, তবে আমি এখানে বলবো শহরে বিষয়গুলো নিয়ে যতটা শোরগোল হয়, একেবারে প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে ধরেন আমি যে এলাকাটার কাজ করছি ব্রাহ্মণবাড়িয়ার, সেখানে কিন্তু হ্যাঁ এগুলোকে সমস্যা হিসেবে দেখা হয়, কিন্তু ঢাকায় বিষয়টাকে যতটা ম্যাগনিফাইড করা হয় ততটা কিন্তু একেবারে গ্রামে না। এবং গ্রামগুলোতে যেটা হয়, মানে গ্রামাঞ্চলে যেটা হয়, ওখানে কিন্তু ভোট একদম ভাগ করা, মানে এটা হচ্ছে বিএনপির ভোট, এই পরিবারগুলো বিএনপির বাইরে কখনো ভোট দেবে না, এই পরিবারগুলো আওয়ামী লীগের ভোট, এরা আওয়ামী লীগের বাইরে কখনো ভোট দেবে না। ওরা যে নতুন কিছু ট্রাই করবে, এই ট্রাই করার যে অ্যাডভেঞ্চারিজম, সেটা কিন্তু আমরা তরুণদের মধ্যে যতটা
লক্ষ্য করি, শহরাঞ্চলে যতটা লক্ষ্য করি, গ্রামীণ অ্যাটমসফিয়ারে কিন্তু অতটা বোধহয় অ্যাডভেঞ্চারিজম এই যে হয় না। যারা আওয়ামী লীগের ভোটার ছিলেন ঐতিহাসিকভাবে, তারা আসলে কি ভাবছেন? আপনি তো এলাকায় যাচ্ছেন, তাদের চিন্তাটা কি? তারা সেফটি সিকিউরিটি চাচ্ছে এই মুহূর্তে। মানে এলাকায় আমার বিরুদ্ধে ভুয়া মামলা হবে না, এলাকায় আমি আমার বাড়িতে থাকতে পারবো, কিংবা আমার ছোটখাটো যদি কোনো ব্যবসা থাকে সেটা আমি আমার মতো করে চালাতে পারবো, আমার ফ্যামিলিটা আমি রান করতে পারবো, কোনো রকম কোনো পলিটিক্যাল মানে আমার উপরে কোনো রকম কোনো নিবর্তন আসবে না। এই সেফটিটা তারা চাইছে, এবং এই সেফটিটা যেই প্রার্থী এনশিওর করতে পারবে সেই প্রার্থীকেই তারা ভোট দেবে। আর কিছু আছে যেটা হয়তো আওয়ামী লীগের একেবারে কোর ভোট, ওই ভোটটা কোথাও তারা দিবে না, ওনারা হয়তো ভোট কেন্দ্রেই যাবেন না। সে কারণেই মানে আপনি যদি জরিপগুলো দেখেন দেখবেন যে অনেক কম মানে আওয়ামী লীগের, যদিও এবার দেখলাম লাস্ট জরিপে 8 থেকে 19-এ উঠে গেছে, 18 পয়েন্ট সামথিং। সো এটাও কিন্তু আমাদের এক ধরনের ব্যর্থতাকে ইঙ্গিত করে, যেটা আপনি বিরতিতে যাবার আগে আমাকে প্রশ্ন করছিলেন যে আমাদের মধ্যে যে এত বিভক্তি, জুলাই অভ্যুত্থানে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম, যখন আমরা একসাথে রক্ত দিয়েছি, যখন আমরা একসাথে স্লোগান দিয়েছি, যখন আমরা একসঙ্গে পথে নেমে এসেছি, মিছিল করেছি, তখন আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল এবং তখন আমাদের মধ্যে যেই এক ধরনের ভ্রাতৃত্ববোধ এবং বন্ধনটা ছিল, সেটা তো এখন উই হ্যাভ লস্ট দ্যাট। সো সেটাও একটা বড় কারণ আওয়ামী লীগের মাথা চাড়া দেবার, এবং প্রতিদিন কিন্তু তাদের মিছিল বড় হচ্ছে, আমাদের ব্যর্থতায় তাদের মিছিলকে আরো লম্বা করছে। জি, ধন্যবাদ। সাওয়ার তুষার, আপনার কাছে ফিরে আসি। এনসিপি তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ দিয়েই মাঠে আসলো, এবং সেই পথে আসলে আপনারা কতদূর এগোতে পারলেন, এবং এই ধরনের জরিপে যখন 5% আশেপাশে আপনাদের ফলাফলটা আসে, সেটার ব্যাপারে আপনারা কি ভাবেন? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একেবারে সম্মুখ সারির নেতৃত্ব এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তাদের যে ধরনের ফলাফল আসলো, সেটাও আপনাদের আসলে কিভাবে ভাবিয়েছে? প্রথমে জরিপের ব্যাপারে বলি যে জরিপে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে ম্যাক্সিমাম যারা অংশগ্রহণকারী তারা একটা কথা বলেছেন যে যোগ্য প্রার্থীদের ভোট দেব। তো এনসিপির প্রধান চ্যালেঞ্জটা কি? আমি মনে করি যে এনসিপির চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি একটা দল হিসেবে মানে আত্মপ্রকাশের পরে 1 বছর হওয়ার আগে আপনাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। আর এই যে সামনের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেখানে আমার মানে 28 ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, আমি অফিসিয়ালি 1 বছর হওয়ার আগে আমাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে, ফলে এটা একটা মেজর চ্যালেঞ্জ। কিন্তু এই যে জিনিসটা যোগ্য প্রার্থীকে ভোট দেবো, এনসিপির তো এখনও ধরেন জামায়াত ইসলামের মোটামুটি, সেদিনও গতকালকে একজন জামায়াত নেতা বলছিলেন একটা টক শোতে যে 296 জন প্রার্থী রেডি, মানে কে কোন আসন নিয়ে, বিএনপিরও মোটামুটি, হ্যাঁ বিএনপিরও এরকম। তো এনসিপির কিন্তু এখন সেরকম না, এবং এনসিপির এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যাদেরকে সেন্ট্রাল পর্যায়ে দেখা যাচ্ছে, তারাই যে শুধু প্রার্থী হবেন এরকম কিন্তু না। আমাদের যখন নির্বাচনটা ঘনিয়ে আসবে, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, যাদের জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা আছে, যারা আমাদের রাজনীতিটাকে বিশ্বাস করে বা ওন করে, তারা কিন্তু এখানে প্রার্থী হিসেবে, এবং তখন যে এখন যেমন মনে হচ্ছে যে সবাই তরুণ, সবাই একই এজের, এরকম ব্যাপার থাকবে না। এবং আমরা যে সমন্বয় সভা করলাম, সেখানেও একই চিত্র, যে জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু সবাই, মানে যেহেতু আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে 40 হইতে হবে আপনার প্রধান সমন্বয়কারীর বয়স, মানে অ্যাটলিস্ট 40, তো সেরকম এখন এই ধরনের মানুষরা যখন আসবে, আমরা যদি যোগ্য প্রার্থীদেরকে আনতে পারি 200+ আসনে অন্তত, তাহলে কিন্তু এই যে এখন যে চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, জরিপ তো আমি গত মে মাসে একটা জরিপ দেখেছি সম্ভবত ওনাদেরই, যে সেখানে বলা হচ্ছিল যে এনসিপির 15% সমর্থন আছে সারা দেশে, তখন 3rd পজিশন। তো এইটা সবসময় এরকম কমবে বাড়বে, এবং সবসময় আমার মনে হয় সুইং হবে, এবং সামনে যত এনসিপি সাংগঠনিক কার্যক্রম বাড়াবে, ধরেন এখন যে এই যে 64টা জেলায় 500 কত ওয়ার্ডে 521টা ওয়ার্ডে, সব জায়গায় কিন্তু আমাদের এখনো কমিটি হয়নি, ফলে সমর্থন মানে উঠিয়ে আনার জন্য যে সাংগঠনিক কাঠামো দরকার, এটা এখন আমাদের সমস্ত জায়গায় হয়নি, এটা হচ্ছে, মানে আমরা উপজেলা কমিটি আছে, এখন আমরা আরো নিচের দিকে কমিটিগুলো। বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে আপনাদের একটা শক্ত জোরালো অবস্থান থাকার কথা, সেখানকার ফলাফলটা আপনারা কিভাবে? বিশ্ববিদ্যালয়ের ফলাফল অবশ্যই, যেটা আপা বলেছেন, আমার কাছে এরকম মনে হয় যে রাজনীতি করার কথা আমরা বলেছি যে আমরা এই ধরনের রাজনীতি করব, এই রাজনীতি ছাত্র শিবির করতে পেরেছে, বা অন্তত দেখাতে পেরেছে নির্বাচনের আগে, এই কারণেই তারা সাফল্য পেয়েছে। আমরা সেটা করতে পারিনি, মানে আমাদের যারা ছাত্র সংগঠন, নিশ্চয়ইভাবেই এখানে সমন্বয়হীনতা ছিল, এবং দুর্বল সাংগঠনিক ব্যাপার ছিল, এবং হলগুলোতে কমিটি ছিল না, এই সমস্ত কিছু মিলে, এবং আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একাধিক প্রার্থী হয়েছে এক একটা পদে। হ্যাঁ, এই যে সমন্বয়হীনতা এবং এক ধরনের আমি বলবো যে অন্তর্কোন্দলও এখানে প্রকাশ পেয়েছে, এগুলোর কারণেই আসলে এই রেজাল্টটা, যেটা মানে আমি বলবো যে খারাপ রেজাল্ট হয়েছে আর কি। কিন্তু এখান থেকেও শিক্ষা আছে যে এখন তারা যদি ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছে,
তারা যে কথাটা বলে এখানে প্রতিনিধি হয়েছেন সেই রাজনীতি যদি তারা না করেন বা সেটা যদি ডেলিভার না করেন তাহলে কিন্তু বিরোধী রাজনীতি করার সুযোগ আছে। এবং আজকেও আমি দেখলাম যে 3 জন ভিপি প্রার্থী যারা ছিলেন এবং হেভিওয়েট প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্রার্থী উমামা ফাতেমা এবং আব্দুল কাদের, এই 3 জন কিন্তু আমি দেখলাম যে ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করেছেন নির্বাচনের অনিয়ম সংক্রান্ত নানা বিষয় আশয় নিয়ে। তো যদি সেগুলো হয় সেগুলোও কিন্তু আপনার মানে তদন্ত করার ব্যাপার আছে। কিন্তু যেটাই হোক যে একটা নির্বাচন হয়েছে এবং আমরা ভোটারদের তরফ থেকে খুব বড় ধরনের কোনো আপত্তি দেখি নাই, ভোটাররা এই নির্বাচন বলেন নাই যে কোনো অনিয়ম হয়েছে। তো এইখান থেকে সাংগঠনিক দুর্বলতা অবশ্যই আছে এবং যেহেতু ম্যাক্সিমাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ম্যাক্সিমাম দলের মধ্যে চলে এসেছে, ফলে ছাত্র সংগঠনের আপনার একটা দৃশ্যমান শূন্যতা তৈরি হয়েছে, সেখান থেকে এই রেজাল্ট। এনসিপির তরফ থেকে যে বলা হচ্ছিল যে তারা পুনরো রাজনৈতিক ধারাটা ভেঙে নতুন কোনো রাজনীতি করে দেখাবেন বা সেটা সামনে আনবেন, সেটা কি আপনারা করতে পেরেছেন? আর যদি না পেরে থাকেন সেটার কারণটা কি? পুরোপুরি যে পারা যাচ্ছে তা বলবো না, বা পুরোপুরি যে আমরা পারছি সেটা না। কারণ হচ্ছে যে আমরা তো বলেছি নতুন বন্দোবস্তের কথা এবং নতুন ধরনের একটা রাজনীতি করব, কিন্তু এটা তো শুধু আমরা একা চর্চা করে সবসময় পারা যাবে সেরকম না। এলাকা ভিত্তিক যে, বিশেষত এলাকা ভিত্তিক যে রাজনীতি, সেখানে যে পরিস্থিতি বিরাজ করে, ওইখানে যদি আমরা শুধু নতুন বন্দোবস্তের কথা বলি তাহলে আসলে এক্সিস্টিং যে 2 দল তাদের সাথে পেরে ওঠা আসলে শুধু মানে কষ্টকর হবে সেটা না, এটা অসম্ভব ব্যাপার। এ কারণে পুরনো কিছু কিছু চর্চার মধ্যে কিন্তু আমাদের কেউ কেউ ঢুকে যাচ্ছে। সেইটার ব্যাপারে আমরা অবশ্যই সচেতন আছি এবং আমরা চেষ্টা করছি যে এইটা থেকে নতুন কায়দায় কিভাবে আসলে একটা সমীহ জায়গা নিয়ে দল হওয়া যায়। এটা কিন্তু খুব চ্যালেঞ্জ, মানে পুরো স্ট্রাকচারটাই এরকম যে এটা আসলে নতুন রাজনীতিকে সাপোর্ট করে না। আমরা এর মধ্যে থেকেই চেষ্টা করছি আবার নির্বাচনে অংশ নিতে হবে, কারণ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন পরবর্তী যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, এটার তো আমরা অংশ হব না। এই চ্যালেঞ্জগুলো দিয়েই কিন্তু এনসিপিকে এগিয়ে যেতে হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনের পরে এনসিপি তার রাজনীতিটা করার সুযোগ আরও বেশি পাবে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনা, মাজারে হামলা, বাউল ফকিরদের উপর হামলা, এই ঘটনাগুলো সামনে এসেছে এবং আপনারা বিভিন্ন সময় আপনাদের রাজনীতিতে নানান ধরনের মতের মানুষ, ভিন্ন মতের মানুষদের সুরক্ষার কথা বলেছেন। রাজনৈতিক দল হিসেবে কি আপনারা এদের পাশে দাঁড়াতে পারছেন? এটা তো সরকারের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে খুব সুস্পষ্টভাবে প্রতিবাদ জানিয়েছি বা জানাই যে যখনই এই ঘটনাগুলো ঘটে, ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে মাজারের হামলার ঘটনা, এটা তো একটা দুটো জায়গায় ঘটেছে এরকম না, কবর থেকে লাশ উঠিয়ে এনে যে ধরনের কাজ করা হয়েছে, এইগুলো সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং যাদের হাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা আছে তারা এটা করছে না। আমরা রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ যেটা আমাদের অবস্থান জানাতে পারি, আমরা জানিয়েওছি যে কোনো বিশ্বাসের মানুষকে সেফগার্ড করাটা সরকারের দায়িত্ব। এটা করতে সরকার ব্যর্থ হচ্ছে এবং আমরা অবশ্যই এইগুলো তো সমর্থন করার কোনো সুযোগ নাই, আমরা এগুলো সমর্থন করিও না। শুধু সমর্থন না করাই কি যথেষ্ট? রাজনৈতিক দল হিসেবে এইসব ক্ষেত্রে তো মাঠেও এক ধরনের ভূমিকা রাখার সুযোগ থাকে। আমাদের যেখানে যেখানে সাংগঠনিক তৎপরতা আছে এখানে কিন্তু আমরা এগুলো কোনোভাবেই অ্যালাউ করি নাই। যেমন আমি আমার এলাকায় বলতে পারি, যেখানে আমি রাজনৈতিক মানে মাঠের কর্মকাণ্ড করি, নরসিংদী 2 পলাশ, এখানে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর বিউটিফুল কীর্তন হয় হিন্দু সম্প্রদায়ের, এবং অনেকগুলোতে আমি নিজে গেছি এবং সেখানে আমি আমাদের দলের যারা আছে তারা কিন্তু এই যে সামনে পূজা আসবে, আমরা আমাদের মতো করে একটা কমিটি করেছি যে তাদের সাথে কীভাবে কোঅপারেট করা যায় এবং এক ধরনের সামাজিক যে সৌহার্দ্য সেটা যেন রক্ষা করা যায়। এইখানে আমাদের এবারও দলের যে মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে যেখানে যেখানে আমাদের সক্ষমতা আছে ওইখানে যেন অন্য ধর্মাবলম্বী, অন্য ধরনের যে সাংস্কৃতিক যে বৈচিত্র্যগুলো আছে এগুলোর পক্ষে যেন আমরা অবস্থান নিতে পারি, সেই নির্দেশনা আমাদের দলের তরফ থেকে আছে। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ে যখন, তখন সমাজে নানা ধরনের অস্থিরতা দেখা যায়। হয়তো এই ঘটনাগুলো যেগুলো বিভিন্ন ধরনের ভিন্ন মতাবলম্বী মানুষের উপর হামলার ঘটনা, তার সাথে জড়িত কিনা আমি জানি না, কিন্তু সরকারের ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোর এখানে কি কোনো বার্তা দেওয়ার আছে কিনা? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে কে কার প্রতিদ্বন্দ্বী রাজনীতিতে। পুরনো রাজনীতির প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা নতুন রাজনীতির, কিন্তু আমরা নতুন রাজনীতি কতটা দেখাতে পেরেছি বা যারা বলেছিলেন। ডাকসুর প্রশ্নে যদি আসি, সেখানে প্রতিদ্বন্দ্বী যারা জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের বাইরে যতগুলো প্যানেল ছিল, যতজন প্রার্থী ছিলেন, একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, পরস্পরের বিপক্ষে অবস্থান নিয়েছেন, কথা বলেছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু শিবির সমর্থিত প্যানেল অনেকটাই নিরাপদে তাদের কাজ করেছে। এবং গত 1 বছরে ছাত্রদল 15 বছর যেতে পারে না, 1 বছর কিন্তু অনেক সময়। আপনি জানেন যে জাসদ গঠিত হওয়ার পর, সারার তুষারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাসদ গঠিত হওয়ার 6 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 73-এ।
এবং আওয়ামী লীগ সরকারকে কিন্তু তাদের প্রচণ্ড ধাক্কা দিয়েছিল, জয়ী হতে পারেনি বা কারচুপি হয়েছে সেটা বাদ দিয়ে, মানে হচ্ছে নতুন রাজনীতি এবং ক্ষমতাকে ধাক্কা না দেওয়া ছাড়া এটা নতুন রাজনীতি হবে না। এখন ক্ষমতা কে? আমরা কিন্তু সব রাজনৈতিক দলেরই পুরনো যারা ছিলেন সাবেক স্বৈরাচার, এদের নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। তাদের তো আইনি প্রক্রিয়ায় যদি বলি যে সরকারের সেটা দায়িত্ব যে তাদের বিচার করতে হবে, তাদের বা প্রশাসনিক বা রাজনৈতিক সংস্কার করতে হবে, কিন্তু আমাদের যে দায়িত্ব মানে রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব সেটা কতটা পালন করছে? জামাত ইসলামী তো ইতিমধ্যে 296 কেউ বলে 298 আসনে কি বলে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছেন এবং তারা রুটিন করে ঢাকা শহরে যাদের সাথে পরিচয় হয় টকশো দেখা হয়, তারা রুটিন করে এলাকায় ভোট চাচ্ছেন এবং তারা বলেছেন তাদের পুরুষ প্রচারকের চেয়ে নারী প্রচারক অনেক বেশি। আমরা এর মানে অন্য যারা সেকুলার রাজনীতি করে যারা মধ্যপন্থী বামপন্থী, তো আজকে কমিউনিস্ট পার্টির সম্মেলন হয়েছে, সম্মেলনে নতুন কমিটি হয়েছে এবং কমিটির নতুন মাত্রা যোগ করবে আশা করি। হ্যাঁ, কারণ এই কমিটি এতদিন যে কমিটি ছিল তাদের সম্পর্কে যে অভিযোগ ছিল, নতুন কমিটির সম্পর্কে বা নতুন নেতৃত্ব সম্পর্কে সেই অভিযোগ থাকবে না বলে আমি বলছি যে আমরা কতটা পজিটিভ রাজনীতি করছি, কতটা নেতিবাচক নিজের রাজনীতিটা করছি। জামাত ইসলামী বা শিবির তার রাজনীতিটা করছে, আমরা অন্যরা রাজনীতি করছে কারো পক্ষে বা কারো বিপক্ষে। একটা ব্যাপার যেটা হচ্ছে সারওয়ার স্যার বলেনি, আমি জানি না, যে মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, কে কার সহযোগী হবে ভোটে, কে কার প্রতিদ্বন্দ্বী হবে। জামাত ইসলামী বিএনপির সহযোগী হবে না, এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু এনসিপি হবে কি না, গণ অধিকার পরিষদ হবে কি না, এই ব্যাপারে এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আর যারা বিএনপিকে স্পষ্টভাবে বা বিএনপিও সমর্থন করেছে এবং বিএনপির সহযোগী হিসেবে আন্দোলনে ছিল, তারা তো মোটামুটি বলেছেই যে তারা বিএনপির সঙ্গেই নির্বাচন করতে যায়, যেমন গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোট। আমার মনে হয় যে এটা স্পষ্ট করা দরকার। তারপর আওয়ামী লীগের ভোট কার বাক্সে যাবে বলে মনে করেন? আওয়ামী লীগ কঠিন। যেমন দেখুন, এটা কি সম্ভব যে আওয়ামী লীগের ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে? কিন্তু আমরা যেহেতু আমার ব্যর্থতাটা ঢাকার জন্যে আমি বলবো যে শিবির পেয়েছে। জগন্নাথ কলেজেই তো জগন্নাথ হলেই সবচেয়ে বেশি ছাত্রলীগ সমর্থক থাকার কথা, সমর্থক, সেখানে শিবির 10 ভোট পেয়েছে, ছাত্র দলের প্রার্থী পেয়েছে কত? সর্বোচ্চ ভোট 1200 প্লাস। মানে আচ্ছা, কেন পেল, কোথায় পেল, অন্যখানে কেন হলো না, এটি দেখা উচিত। আর দ্বিতীয় হচ্ছে, আপনি কি বলছিলেন? আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? আওয়ামী লীগের ভোট, এটি রুমিনাপা কিছুটা কিন্তু ইঙ্গিত দিয়েছে যে আওয়ামী লীগের সমর্থকরা যাকে মনে করবে কম বিপজ্জনক, যদি নিরাপদ নাও ভাবে, কম বিপজ্জনক অথবা তার দ্বারা সরাসরি আক্রান্ত হবে না, এই প্রার্থীদের ভোট দেবে। দল হিসেবে কেউ কি এই ধরনের কোনো আচরণ করেছে বা আওয়ামী লীগকে বোঝানোর মতো যে তারা কম বিপজ্জনক আওয়ামী লীগের জন্য? এইটি আমাদের সমাজটা তো হচ্ছে এত মানে কি বলে, সমাজটা খুব গাঢ়বদ্ধ, মানে পরস্পর সম্পৃক্ত। আওয়ামী লীগের 15 বছরে এটা অনেক বিচ্ছিন্ন করে বিদ্বেষ নানা রকম ছিল, এখনও সেটা কাটিয়ে ওঠা যায়নি। না হলে আমরা তো দেখেছি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে গেছে। মানে এই সংস্কৃতিটা যে ভেঙে গেল, এবং এটার জন্য আওয়ামী লীগ দায়ী। স্থানীয় সরকার নির্বাচনটা দলীয়ভাবে করায়, এখন সেটা পুনরুদ্ধার করতে অনেক সময় লাগবে। কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলো যারা সক্রিয়, যারা এই 30টি দলই, তারা যদি চান, আমি তো মনে করি নির্বাচনটা অন্তত সংঘাতমুক্ত করা যায়, যে যেখানে যতজন প্রার্থী থাকে, 5 জন 7 জন 8 জন 10 জন, তারা একসঙ্গে নির্বাচনী প্রচার করবে, যে যার দলের কর্মসূচি বলবেন, তাহলে নীতি পরিকল্পনা বলবেন, কিন্তু এখানে কোনো সংঘাত সংঘর্ষ বা অন্যের যে বিদ্বেষ ছড়ানো, অমুককে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, অমুককে ভোট দিলে অস্তিত্ব থাকবে না, নেতিবাচক প্রচারণা থেকে
আমরা যদি বিরোধ মানে রাজনৈতিক দলগুলো বিরত থাকে তাহলে অনেকগুলো, এবং এক্ষেত্রে দেখবেন আপনি প্রতিটি মানে এই গত 1 বছরের জামাত ইসলামের যে ভাষা ভঙ্গি যদি দেখেন অনেক বেশি, কিন্তু কি বলবো যে অন্যকে আক্রমণ করার চেয়ে নিজের কথাটা বেশি বলা। এটি যে অন্যদের নেই, যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, একটা হচ্ছে যে যে মনে করবে যার কাছে নিরাপদ থাকবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা রাজনৈতিক সমীকরণ আছে, যাকে সে আক্রমণ করেছে সুতরাং তার দ্বারাই আক্রান্ত হওয়ার ভয়টা থাকে। সুতরাং এখানে একটা বিএনপির সাথে, বিশেষ করে বিএনপির সাথে একটা কি বলে একটা দূরত্ব বা একটা ভয় কাজ করবে। এটা জামাতের ক্ষেত্রেও করবে, কারণ জামাত তো তাদের দ্বারা অনেক বেশি আক্রান্ত হয়েছে। তবে একটা বিষয়, যদি সুস্থ শান্তিপূর্ণ ভোট হয় একটা অংশ ভোট দিতে যাবে না, আর একটা অংশ বাছাই করবে যে কে তার কাছে কম বিপজ্জনক। জি ধন্যবাদ। সরওয়ার তুষার যদি আর কিছু যোগ করার থাকে। মানে এই যে জরিপের একটা বিষয় আমি দেখলাম যে যেটা ভাই বলছিলেন যে ভোটারদের প্রত্যাশার একটা জায়গা আছে, সেখানে তারা কি চায় সেটা খুব পরিষ্কার। ফলে যে কোনো রাজনৈতিক দলের কিন্তু এটাও এখান থেকে মানে পিক করার আছে যে তারা আইনের শাসন চায়, তারা চাকরি চায়, তারা হচ্ছে মানে যারা ব্যবসা করে সে ব্যবসায়ের জন্য একটা নিরাপদ পরিবেশ চায় এবং একটা সামাজিক সৌহার্দ্য চায়। এই জিনিসগুলোই কিন্তু এখানে উঠে এসেছে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের মানুষ কি চাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল। যেহেতু এখানে অনেক বেশি তরুণ প্রজন্মের অংশগ্রহণকারী আছে, তারা কিন্তু দেশকে একটা স্ট্যাবিলিটির দিকে দেখতে চায় এবং সেই কারণেই তারা বলেছে যে তারা এই জিনিসগুলো দেখতে চায়। আর আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের ভোটের ক্ষেত্রে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, মানে যেটা আসলে আমি কোনো দ্রুততম সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তো যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে কি তারা ভোট দেবে না? খুব অল্প 4%-এর মতো মানুষ বলেছেন, অংশগ্রহণকারী বলেছেন যে না তারা ভোট দেবে না। মানে যারা আওয়ামী লীগকে দেখতে চায় তাদের মধ্যে 4%, কিন্তু বাকিরা কিন্তু ভোট দেবে এবং এই ভোটগুলো মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বিএনপিতে, জামায়াত ইসলামী, কিছু এনসিপিতে, এরকম দেখা গেছে, বা অন্যান্য দলেও আছে। তার মানে হচ্ছে যে এবং সম্ভবত 96% অংশগ্রহণকারী ভোট দিতে যাবে, এরকম একটা উৎসাহ আছে। ফলে বাংলাদেশের সামনে নির্বাচনটা খুবই উৎসবমুখর এবং মানুষের একটা উৎসাহ আছে। এখন বাকিটা কি? বাকিটা হলো সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে এই পরিবেশটা, যেহেতু 3টা ভুয়া এবং কুকটাপ নির্বাচনের পরে এই নির্বাচনটা হচ্ছে, সুতরাং ওই ধরনের একটা পরিবেশ নাগরিকদের মধ্যে, যেটা হলো আপনার মানে ভয়মুক্ত একটা পরিবেশ। যদি ভয়ার্থ পরিবেশ থাকে, সহিংসতা থাকে, তাহলে কিন্তু ভোটাররা অংশগ্রহণ করতে যাবে না। ফলে ওইরকম একটা পরিবেশ নিশ্চিত করা এবং মানুষের ভোটে জনপ্রতিনিধি, সেটা যে দলই হোক, সেটা যেন হতে পারে, ভোটের রিফ্লেকশনটা যেন থাকে রেজাল্টে, এটা নিশ্চিত করাই হচ্ছে এই সরকারের কাজ। ধন্যবাদ। রুমিন ফারহানা যদি আর কিছু যোগ করার থাকে। না, আগামী নির্বাচনটা আমাদের সবার জন্য খুবই প্রতীক্ষিত একটা নির্বাচন। 96% মানুষ বা ভোটার ভোট দিতে যেতে চাচ্ছে, এটা বোধহয় বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয় নাই, এত মানুষ ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী। সো মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, দেখা যাক যে সেই আকাঙ্ক্ষা কতটুকু আমরা পূরণ করতে পারি। কারণ এর মধ্যে সরকারের যেমন দায় দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায় দায়িত্ব আছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দায় দায়িত্ব সবচাইতে বেশি। আমরা যদি নির্বাচনের আগে এক একটা দল এক একটা নতুন নতুন অজুহাত সামনে নিয়ে আসি এবং চেষ্টা করি যে নির্বাচনের আগে রাজপথ মানে গরম করতে চেষ্টা করি, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মানে জোশ তোলা যে নির্বাচন এরকম না হলে আমরা করব না, ওরকম না হলে আমরা করব না, নির্বাচন বয়কট করব, দেখি কিভাবে একা বিএনপি নির্বাচন করে, এই ধরনের একটা অ্যাটিটিউড যদি পার্টিগুলোর মধ্যে থাকে, তাহলে আপনি যতই শান্তিপূর্ণ পরিবেশের কথা বলেন না কেন, এটা সরকারের পক্ষে সম্ভব না। আর এই সরকার কিন্তু অলরেডি আইন শৃঙ্খলার ব্যাপারে মিজারেবলি ফেইল করেছে। আমাদের আর্মি কিন্তু এখনো ডেপ্লয়েড আছে মাঠে, হ্যাঁ, সেগুলো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ, সেগুলো সহ যদি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এসে দাঁড়ায়, তাহলে আমি জানি না যে ভোটের সময় কি দাঁড়াবে। আজকে আমি দেখছিলাম এই শোতে ঢোকার আগে মুন্সিগঞ্জ বা মানিকগঞ্জে, হ্যাঁ, বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে, 30 জন খুবই আহত হয়েছে, দুই দলেরই 30 জন আহত হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ঘটনাগুলো কিন্তু বাড়তে থাকবে এবং আওয়ামী লীগ অলরেডি খুব শক্তভাবে তাদের জানান দিচ্ছে তারা মাঠে আসছে, মাঠে থাকবে। আপনি লক্ষ্য করবেন 2,500 কোটি টাকার যেই একটা খবর আমাদের কাছে এসছিল যে এস আলম 2,500 কোটি টাকা দিয়েছে, আরো 1,500 কোটি টাকা দেবে, মোট 4,000 বা 5,000 কোটি টাকা সে বিনিয়োগ করবে মাঠটাকে অস্থিতিশীল করার জন্য, সেটা কিন্তু আমরা কার্যকর হতে দেখছি। এবং
মানে একবার যখন মানে তারা ভয়টা ভেঙে যাবে তখন কিন্তু তাদেরকে আপনার নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হবে। এই পুলিশ ফোর্স দিয়ে আর যাই হোক তাদেরকে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। জনাব সরফ হাসান যদি আর কিছু যোগ করার থাকে। না, একটা হচ্ছে নির্বাচনের সময় জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা খুবই উদ্বেগের। যদি সরকার সেটা রক্ষা না করতে পারে, রাজনৈতিক দলগুলোর জন্য, ভোটারদের জন্যে। একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে যদি সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে সেনাবাহিনীকে এই মুহূর্তে প্রত্যাহার করা উচিত এবং নির্বাচনের সময় সেনাবাহিনী আবার নিয়োগ করা উচিত। কারণ সেনাবাহিনীকেও যদি ভোটার বা সাধারণ মানুষ দেখে যে নিয়মিত বাহিনীর অংশ, তখন তাদেরও ভয় করবে না। পুলিশকে তো ভয় করেই না। এর পাশাপাশি নতুন নিয়োগের কথা বলা হচ্ছে, নির্বাচনের আগে তারা আসবেন, তাতে কি কোনো হেরফের হবে? হচ্ছে লাখ লাখ প্রয়োজন। আরেকটা হতে পারে যে ওই ভাগ করে নির্বাচন করা, জানি না যে বাংলাদেশ সেটা সম্ভব কিনা। কারণ 7.5 কত লাখ জনবল দরকার, 7.5 লাখ না কত, এবং আপনার 30,000 40,000 নতুন পুলিশ যোগ করে, এবং একটি কেন্দ্রে তিনজন পুলিশ দিতে পারবে এখন যে জনবল আছে, এবং র্যাব সহ। হ্যাঁ, এর সঙ্গে আনসার, আপনি তো নিরাপত্তাতে তাদের তো কি বলে, তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে এই সমস্যা হয়। জি, অনেক আমার মনে হচ্ছে যে এটি সরকার কিভাবে চায়, এবং সরকার চেয়েও রাজনৈতিক দলগুলো, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, তাহলে কোনো বাধা নেই। আর যদি তারা মনে করে কে জিতবে কে হারবে এটাই বড় প্রশ্ন, তাহলে জনগণের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হবে, আর পরিস্থিতি অবনতি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।